আজ কিন্তু একেবারে ফুল ফ্যামিলি সংবর্ধনা পেলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম চাই। কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম যে কল্যাণীতে একটা মেলা হচ্ছে, ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু হবে না। তার কারণ রাত্রিবেলা কালকে রাকেশ রেকর্ডিং করতে বসেছিল, কিন্তু এত ঘুমিয়ে ঢুলেছে পারেনি করতে। আজকে সকালবেলা এখন রেকর্ডিং করছে। রবিবার হওয়া সত্ত্বেও আমরা বাড়িতে সবাই উঠে গেছি। আর জনকের তো ছুটির দিনে তাড়াতাড়ি ঘুম ভাঙেই, রাকেশকে তুলতে হবে, আমাকে তুলতে হবে। আর আজকে আমারও তারা, আজকে গীতাদির মানে একটা নিমন্ত্রণ আছে, ওই জন্য গীতাদি আজকে আসবে নাই বলেছিল। কিন্তু আমি খুব রিকোয়েস্ট করেছি, আমার কথা গীতাদি কখনোই ফেলতে পারে না, কারণ গীতাদির সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। ওই জন্য গীতাদি এসে সকালবেলা ওই আধ ঘন্টা মতো আমাকে একটু হেল্প করে দিয়ে গেছে। আমি কিন্তু রান্নাবান্না মোটামুটি শুরু করে দিয়েছি অনেক সকাল থেকেই। আজকে আসলে জনকের গানের ক্লাস আছে, ওকে গান করতে পাঠানো আছে, ওকে রেডি করিয়ে। তারপরে আবার রাকেশের আজকে প্রোগ্রাম আছে সম্প্রীতি মঞ্চে, সেখানে আবার তাড়াতাড়ি বেরোতে হবে 3:30-এর মধ্যে। তাই কাজকর্মগুলো যদি তাড়াতাড়ি না আসে, ও পাশে দেরি হয়ে যাবে। ওই জন্য আজকে রবিবার হওয়া সত্ত্বেও একদম রিল্যাক্স না, সকাল থেকে শুধু কাজ আর কাজ। তারপর আরেকটা জিনিস, আজকে সকাল থেকে কারেন্ট অফ। গতকাল চাকদাতে কারেন্ট অফ ছিল দুপুর 1টা পর্যন্ত, আর আজকে দেখছি এখন আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে। আজকে মনে হয় আমাদের দিকটাতে হয়েছে, মানে কোনো কাজ হচ্ছে লাইনে হয়তো। এটা আগের থেকে ইনফর্ম করা উচিত ছিল, করেনি। তাও কালকে রাত্রিবেলা পাম্প চালিয়ে রেখেছিলাম, রোজ রাতেই আমি এটা চালাই, অসুবিধা হয় না। আর তার সাথে সকালে গিজারটাও চালিয়েছি, কিন্তু আমার গিজারটা খুবই ছোট, ওই 6 লিটার মতো জল ধরে। কিন্তু রাকেশের গিজার চালানো হয়নি। আজকে স্নান করা নিয়ে একটা খুব ঝামেলা হবে, গরম জল করে করে ভেবেছিলাম শ্যাম্পু করবো, পারবো না করতে, আজকে রবিবার, খুব ঝামেলা হবে। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শুরু করি, মানে শুরু তো করেইছি, এগোই কাজকর্মগুলো, অনেক কাজ সারাদিন। আমাদের কিন্তু বাড়ির প্রত্যেকটা ঘরেই ওই ধরো 5-7 মিনিট করে ফার্স্ট করে রাখা হয়। আসলে রাকেশ সব কাজে একটু স্লো, তো নিজেও কিন্তু জানে ও যে স্লো, ওই জন্যই ফার্স্ট করে রাখে। এই দেখো 8:30 থেকে কাটা একটু এগিয়েছে, তাতেই আমার কত কাজ এগিয়ে গেছে। রান্নাও কিন্তু একটা সেরে ফেলেছি। কি রান্না পরে দেখাচ্ছি। সকালবেলা আগে তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে তারপর কাজ শুরু করি। আজকে আমি ভাগ্যিস ফোনটা হাতে না নিয়ে কাজকর্মগুলো এগিয়েছি, নাহলে আমি এখন মশলা বাটতে পারতাম না। খুব অসুবিধা হয় যখন মাংস করার প্ল্যান হয় আর কারেন্টটা অফ হয়ে যায়, তখন মশলা বাটাটা নিয়ে সবচেয়ে প্রবলেম হয়। আমি মশলাগুলো বেটে রেখেছি, তোমাকে দেখালামই। এই যে মশলা বেটেছি, এই যে মশলা বেটেছি, এগুলো বাটার সাথে সাথেই কারেন্টটা অফ হয়েছে। কখন অফ হয়েছে জানি না, কিন্তু এগুলো করে ফেলেছি, তারপরে গেছে। নাহলে এখন এগুলো নিয়ে কী ঝামেলার মধ্যে পড়তাম ভাবো। এই ঘরে ঝনক এখন স্মার্ট বুক নিয়ে গান প্র্যাকটিস করছে, কেননা এক্ষুনি গানের ক্লাসে যাবে। ওর এক এক সময় এক একটা জিনিস নেওয়ার জন্য বায়না একেবারে তুঙ্গে ওঠে, আর তখন যদি সেই জিনিসটা ওকে না দেওয়া হয়, কী যে বায়না করতে থাকে জানো না। এই যে এই স্মার্ট বুকটা ওকে ওর মিমি গিফট করেছিল। যখন গিফট করেছিল তখন অতটা এটাকে নিয়ে মাতামাতি করেনি। আজ সকালে দেখলাম খুব বায়না করছে এটা পেরে দেওয়ার জন্য, আমিও পেরে দিলাম। এটাতে কিন্তু অনেক জানার আছে, কিন্তু এগুলোতে যে জিনিসগুলো জানার আছে সেগুলো মোটামুটি ওর এখন পড়া হয়ে গেছে। আরও ছোটো বাচ্চাদের জন্য এই বইটা খুব উপকারী, স্মার্ট বুক, আর বাচ্চারা ইন্টারেস্টও পায়। একটু আগে তোমাদেরকে বললাম না একটা রান্না আমার হয়েও গেছে। এই দেখো মোচা ঘন্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে মোচা সেদ্ধ করে রান্নাবান্নাও আমার হয়ে গেল। একবার তো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে মোচাটা করব, কিন্তু যখন মাংস করার প্ল্যান করলাম তখন ভাবলাম যে এত রিচ করার দরকার নেই, ছোলা দিয়ে একেবারে নিরামিষভাবে মোচাটা করলাম। রান্না তো টুকটুক করে এগোচ্ছি, তার সাথে এইগুলোও এগিয়ে ফেলেছি। আমার শ্বশুরমশাইয়ের ছানা, ফল এইগুলো রেডি করে দিয়েছি, উনি খাবেন সকালে উঠে। এদিকে রাকেশের খাবারও গুছিয়ে রেখে দিয়েছি, জানি না কখন খাবে, কিন্তু আমার ডিউটিটা আমি পালন করে রেখেছি। এটা সেই কালকের খিচুড়িটা, আজকে যেন আরও ভালো লাগছিল। খিচুড়ি না বাসি হলে যেন টেস্ট বাড়ে। সকালবেলা থেকে কিছু রান্না হয়েছে, কিছু রান্না বললে ভুল হবে, শুধু মোচা ঘন্টটাই হয়েছে। এখন মাংস করবো, আর কারেন্ট অফ হয়ে গেছে বলে একটুখানি ঢিলা দিয়ে দিয়েছি কাজে। ভাবছি যদি কারেন্টটা চলে আসে, একটু দেরি করে করে কাজ করছি, শ্যাম্পুটা করে নিতে পারবো। শীতকালে কারেন্ট গেলে না স্নান করাটা খুব চাপের হয়ে যায়, তারপরে যদি আবার থাকে শ্যাম্পু করার কথা। এবার মাংসটা রান্না শুরু করি, ভাতটা বসিয়ে দেবো একদিকে। আর ঝনকের গানের ক্লাসে যাওয়ার কথা, এখনও পর্যন্ত স্নান টান কিচ্ছু হয়নি। রাকেশ এখনও বসে আছে রেকর্ডিং নিয়ে। খেতে দিয়েছি কখন থেকে, খেতে ডেকে রেখেছি, খেতে দিয়ে এখনও খাওয়ার নাম নেই। আমি বসে থাকবো না, আমি আমার কাজকর্ম শুরু করে দেবো এবার। তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নে দিলে যে গন্ধটা ছাড়ে সেটা কিন্তু দারুণ লাগে। আর তারপরেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি না মশলা যখন বাটি তখন পেঁয়াজ হাফ কুচি করি আর হাফ বেটে দিই, তাতে কিন্তু গ্রেভিটা ভালো হয়। আর মশলাগুলোও তাই করি, হাফ মশলা আমি মাংসের সাথে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, আর বাকি মশলাটা দিয়ে মশলাটা কষি। এর মধ্যে এবার সব একে একে দিয়ে দেবো, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তার সাথে টমেটো আর ড্রাই স্পাইসেসগুলো। এবার ভালো মতো মশলাটা কষতে থাকবো। যখন বয়সটা কম ছিল, ওই ধরো বিয়ের আগে, তখন
যখন মা বাড়িতে ডিম বা মাংস এগুলো রান্না করতো মাকে গিয়ে বলতাম দাও না আজকে রান্নাটা আমি করি, মা হয়তো কখনো দিত না, আর কোনোদিনও যদি দিত তাহলে সে কি আনন্দ হতো। আর এখন মনে হয় রান্নাটা যদি অন্য কেউ করে দেয় তাহলেই বোধহয় ভালো। মাংস রান্নার সব থেকে ধৈর্যের কাজ হলো এইটা, মশলা কষা। যে যত মশলা কষবে তার রান্নার টেস্ট তত বাড়বে। আজকে না আমি এই বড় কড়াইটা নিয়ে এসেছি। আসলে মাংস রান্না করলে মাংসতে একটু বেশি করে আলু না দিলে হয় না। রাকেশ আলু খাবে না, কিন্তু মাংসে যদি আলু দিই তখন একটার জায়গায় দুটো চেয়ে খাবে। ওই জন্য মাংস করতে গেলেই আলুটা বেশি দিতে হয়, তখন আর ছোটো কড়াইয়েই হয়ই না। আর যেমন এই কড়াইটা নামালাম, এখন তো শুধু মাংসটা দিয়েছি, এরপর যখন আলুটা দেবো তখন নাড়তে খুব প্রবলেম হয়ে যাবে। মাংসের আলু বা বিরিয়ানির আলু, এই আলুগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি? আমরা বলে থাকি ধামসা আলু। জুইটা এরকম করে খুলে রেখে গেল কে? ফলের জুইটা এরকম করে খুলে রেখে গেল। এই পেয়ারাটা আজকে তোমাকে দেবো। খুলে রেখে গেছি ভুল করে। চলো সবেদা খাও, সবেদা খাও। তাড়াতাড়ি আয়। কি টেস্টি আর কি উপকার ভাবতে পারবি না। সবেদাকে বলা হয় মধুফল। এই জন্য তুই তো আমার মতোই হয়েছিস। আমার সবেদা জিনিসটা হলো এত বাজে লাগে। একদম একদম এই সমস্ত তোর সামনে বলো না। ছোটবেলায় যখন বাবা জোর করে খাওয়াতো চোখ দিয়ে জল বেরিয়ে যেত উঠে। শোনো মাকে জিজ্ঞেস কর সবেদা কেমন উপকারী। জানো সবেদাকে কি বলে জানো? চিকু। কি বলে জানো তো? প্রচন্ড উপকারী। কি বলে সবেদাকে? সবেদা। সবেদাকে কি বলে? এই দেখ কি সুন্দর। বাবাই এই সব ফল খেতে হয়। আচ্ছা তাড়াতাড়ি এসো। গানেশ স্যার বকবে না হলে। গানেশ স্যার বলেছে গান গাইতে যাওয়ার আগে সবেদা খেয়ে যেতে। শুধু গানেশ স্যারের দোষ। গানেশ স্যার কিন্তু দেখছে হ্যাঁ ভিডিওটা। ওনাকে খুব ভালোবাসে। বলে সব কিছু তো আমার দোষ দিয়ে আমাকে বাজে বাজে বানিয়ে দিচ্ছ। কোথায় গিয়ে লুকিয়েছে সবেদা খাবে না বলে। আমি তাড়াতাড়ি করে 11টা বেজে গেছে, ঝনকের ফলটা কেটে দিই, রসটা করে দিই। আর এদিকে এইটা কষতে যে আজকে কতক্ষণ লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। গানের ক্লাসে যাওয়ার আগে এই সবেদা খাওয়া নিয়ে কিছুক্ষণ চললো বাড়িতে যুদ্ধ। শেষ পর্যন্ত রাকেশ হলো সাকসেসফুল। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গানের স্যারের নাম করে খেয়ে নাও। দেখো কি মিষ্টি, কি সুন্দর খেতে, দারুণ খেতে। আমার মতো অবস্থা। কি দারুণ খেতে। চিকেন রান্না করছি, তাতেও তেলের লিমিটেশন আছে আমার। অল্প তেল দিয়েছি, মশলা কষে গেলে যে তেল ছাড়বে সেই তেল দেখাই যাচ্ছে না। কিন্তু আমার মাংস একেবারে কষে গেছে। আর এই পাশে জল গরম করতে বসিয়েছি, ওই যে কারেন্ট অফ, তাই জন্য ইলেকট্রিক কেটল কোনো কাজে আসছে না। দেখা যাক কতক্ষণে রান্নাটা শেষ করতে পারি। রাকেশ তো অনেকক্ষণ আগেই ঝনককে নিয়ে গানের ক্লাসে চলে গেছে। ঘড়িতে কিন্তু 12টা বেজে গেছে। আমার রান্না হয়ে গেছে, এই দেখো। এই আমার মাংস রান্না কমপ্লিট। মাংসটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে একটু একটু ছেড়ে ছেড়ে গেছে হাড়ের থেকে, শুধু ওইখানেই নাই। দেখো রাত্রের জন্য আলাদা বাটিতে তুলে রেখেছি। এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে গেলে এটাকে বন্ধ করে রেখে আমি স্নানে চলে যাব। কারেন্ট চলে গেছে করছিলাম সকাল থেকে। যাক এইসব করতে করতে কারেন্টটাও এসে গেল। তাই জন্য আজকে আমার তেলটা মাখা হয়নি। ভেবেছিলাম যে তেল মাখবো না, একবার শ্যাম্পু করে নেবো কোনো রকমের, না সারা সপ্তাহ টাইম পাবো না। কিন্তু এখন তো তেল মাখার টাইম নেই, তাই জন্য আমি এখন মাখবো অ্যালপস গুডনেসের ফ্ল্যাক্সিড জেল। 20 মিনিট রাখবো, ধুয়ে ফেলবো। শীতের সময়টা এই বারান্দাটা আমার একেবারে ফেভারিট একটা জায়গা। এবার ভালো মতো পুরো চুলটাতে এই ফ্ল্যাক্সিড জেলটা লাগিয়ে নিই। যখন একটু শুকিয়ে আসবে তখন চুলটা কেমন কড়কড়ে হয়ে। ফ্ল্যাক্সিড যে চুলের পক্ষে খুব উপকারী তোমরা অনেকেই জেনে গেছো এতদিনে, আমিও সেটা জানি। কিন্তু এর আগেটাতে যত ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাতে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এটা মাখার। আজ না ঠান্ডাটা একটু কমই লাগছিল। আসলে সকাল থেকে এত দৌড়দৌড়ি করছি, ঠান্ডা এমনিই চলে গেছে। তারপরে আজকে রোদটাও দারুণ ছিল, এই জন্য মাথা ভর্তি করে জেলটা মেখে নিলাম। জেলটা তো একটুখানি ঠান্ডা ঠান্ডা, ওই জন্য শীতের মধ্যে মাখতে পারিনি। এক্ষুনি শুকিয়ে যাবে আর ঢুকে যাবো স্নানে। অ্যালপস গুডনেসের প্রত্যেকটা প্রোডাক্টই না আমার খুব পছন্দ। যেমন এটা, তেমন হলো রোজমেরি ওয়াটার। আর এইগুলো অবশ্যই purple.com থেকে কিনো, অন্যান্য জায়গা থেকে কিনলে ডুপ্লিকেটও পেয়ে যেতে পারো। মা স্নান করছে। তুমি কি নিয়ে এসছো মায়ের জন্য? তুই এখনো বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছিস কি জন্য?
দেখে কি হবে? এরকম বলবে? হ্যাঁ ঝঙ্কা আমার জন্য ফুল নিয়ে এসেছে। এগুলো বলবে? হ্যাঁ আচ্ছা। দূর আর লাগছে না। মাই যে দেখো তোমার ফুল এই যে সর্ষে ফুল। সবই ঠিক আছে, কিন্তু তুমি কোন হাত দিয়ে দিচ্ছ ফুলটা আমাকে? এই নাও নাও। এটা কি তুমি ভাজা করে খাবে? না না তো কেন নিয়ে এসেছো? কি করবো এটা নিয়ে? কানে লাগাবে। ঠিক আছে, হ্যাঁ দিন সরে যাও। বিলি প্রত্যেকদিন আমার জন্য একটু করে ফুল নিয়ে আছি। আজকে কোথা থেকে ফুল তুলেছো? ওই তো বাগান থেকে। আরে এটা সর্ষে ফুল ছিল। কেন এটা এবার তোমার কানে লাগাও। সর্ষে ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর। আচ্ছা ভালো লাগছে দেখো না? আয়না দিয়ে দেখো। আমার ছেলেটা সত্যি কিউটের ডিব্বা একটা। মোচা ঘন্ট জীবনে প্রথম করালে বউকে দিয়ে খাটালে, লোকে মোচা ঘন্ট কিনে নিয়ে আসে বাজার থেকে, একেবারে রান্না করা রেডিমেড কিনে নিয়ে আসে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমাকে আগেও বলেছি, আবার বলছি, অন ক্যামেরা দারুণ হয়েছে। মোচা ঘন্ট দারুণ হয়েছে, কিন্তু আজকে মাংসটা না আমার পছন্দ হয়নি, ঝোলটা বেশি রেখে দিয়েছি। ভাবলাম যে ডাল করিনি। মোচাটা মানে আরেকটু এতটা শক্ত, মানে টাইট না হলে আরো যেন মনে হতো কি মানে 100 তুমি 90 পেয়েছো, 95 দিয়েছো এটা। ও তার মানে এটা একটু মানে ভেজা ভেজা হতে হতো, শুকনো শুকনো। একটু হ্যাঁ হ্যাঁ, একটু মানে বেশি টাইট হয়ে গেছে। দেখি একটু দেখাও সবাইকে, একটু খোলো। একটু ফ্রাইড টাইপের আর কি লাগছে ব্যাপারটা। ঠিকই বলেছো কথাটা। চিকেনটা করে আমি স্যাটিসফাইড নই, কেননা চিকেনটা আজকে এতটাই কষে গেছে যে নরম হয়েছে, হাড়গুলোর সাথে মাংসগুলো ছেড়ে গেছে হাড়গুলোর থেকে। কি বলো, দারুণ তো লাগলো। দারুণ আছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। খাও, খাইয়ে শান্তি। এই জন্য একটু এদিকে সরে আমার দিকে আয়। তোমার জন্য একটা কি হোটেল খুলে দেবো, তুমি একটা হোটেল চালাও। আদর্শ হোটেল? হিন্দু হোটেল? হিন্দু হোটেল চালাবো? আদর্শ হিন্দু হোটেল। আচ্ছা, আজকে রবিবার, কোথাও ঘুরতে টুরতে যাওয়া হলো না ঠিকই, সারাদিন বাড়িতে রান্না বান্না করেই কেটে গেল। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঝনককে শুয়ে দেওয়া হয়েছে, ঘুমোয়নি এখনও, ও ঘুমোক। আসলে আজকে সন্ধেবেলা রাকেশের যেখানে প্রোগ্রাম সেখানেই যাব, আর ওখানে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, প্রচণ্ড ইন্টারেস্টিং। এটা আগে তোমাদেরকে শোনায়নি। ঝনক জীবনের প্রথম ভয়েস ওভারের কাজ করেছে। প্রথম বললে ভুল হবে, এর আগেও করেছিল, কিন্তু ওইটার থেকেও এইটা আরও বেশি, কেননা এটাতে একটুখানি নাটকীয় ভাব আছে, যেটা ও একেবারে পারফেক্টলি ফুটিয়ে তুলেছে। কতটা পারফেক্টলি ফুটিয়েছে আমরা বলতে পারবো না, আমি তো ভালো বলবোই যেহেতু আমি মা। তোমাদের সাথেও শেয়ার করবো সেটা যখন যাবো, রাকেশ যেই প্রোগ্রামে যাবে সেখানেই যাব, গিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। এখন একটু শুয়ে নিই, সকাল থেকে মানে 7টা থেকে উঠে গেছি। গীতাদি আজকে বলেছিল 7টার সময় এসে একটুখানি আমাকে হাতে হাতে হেল্প করে দিয়ে যাবে, যদিও আমি প্রচণ্ড রিকোয়েস্ট করেছিলাম, তাই জন্যই। গীতাদি তো আমার কথা ফেলতে পারে না, আমিও গীতাদির কথা ফেলতে পারি না, ওই জন্য গীতাদি একটু হেল্প করে দিয়েছে বলে আজকে রান্নাবান্নাগুলো একা একা সারতে পারলাম, নাহলে পারতাম না। একা একা যদি পুরো একা হাতে করতে হতো তাহলে সারতে পারতাম না, তাই জন্য আজকে প্রচণ্ড পরিশ্রমও হয়েছে। এখন একটু শুয়ে নিই, পায়ের তলাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে, নাহলে বিকেলবেলা যেতেও পারবো না, কষ্ট হবে। একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে আবার তোমার সাথে কথা বলছি। রবিবার, সানডে, একটা ছুটির দিন। সেদিন সকাল থেকে একভাবেই বাড়িতেই কাটিয়েছি। এখন একটু বেরোতেই হবে। আসলে ঝনকের পারফরমেন্স তো তোমাদেরকে দেখাতে হবে, যতই ভয়েস ওভার হোক। রাকেশ 3:30 নাগাদ বেরিয়ে গেছে, এখন 6:30 বাজে, আমি আর ঝনক যাচ্ছি। 7টার কিছু আগেই এসে পৌঁছে গেলাম চাকদার সম্প্রীতি মঞ্চে। আজকে কিন্তু এখানে ঘুঙরু ডান্স একাডেমির নাচের প্রোগ্রাম আছে, আর সেইখানেই ঝনকের গলা শোনাবো তোমার। আমি আর ঝনক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি মায়ের জন্য। আসলে আজকে মাও যাবে, নাতির ভয়েস ওভার শুনতে হবে না। ভেতরে ঢুকেই দেখলাম একের পর এক সুন্দর সুন্দর নাচের চমক। আমি তোদেরকে কথা দিয়েছিলাম যে তোরা মানে একদম ব্যাকস্টেজে কান্নাকাটি করিস না, তাহলে তোদের সঙ্গে একটা বিশেষ বন্ধুর পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ আমি চলে এসেছি। একদম, ও চলে এসছে। আচ্ছা, ওর নামটা একটু আমি বলে দিই, ওর নাম হচ্ছে ফ্রগি। এই না, কি? আমি হচ্ছি ব্যাঙাচি। ব্যাঙাচি? হ্যাঁ। আচ্ছা, ব্যাঙাচি। ফটকের সাথে স্টেজে তোমাদের অনেকবার দেখা হয়েছে, কিন্তু এই ব্যাঙাচির সাথে আগে দেখা হয়েছে? এই ব্যাঙাচিকে কিন্তু দিদিভাই আয়ারল্যান্ড থেকে নিয়ে এসেছিল। আয়ারল্যান্ডের ব্যাঙাচি এখন সম্প্রীতি মঞ্চে। এই গায়ে হাত দিও না। গায়ে হাত দিস না, হিসি করে দেবো। বাদরামি করিস না, অসভ্যতামি করিস না। দেখতে থাকলাম একের পর এক সুন্দর সুন্দর নৃত্যের অনুষ্ঠান। सजना
নাচ সম্বন্ধে আইডিয়া আমার খুবই কম। এত ধরনের যে নাচ হয় আগে আমি জানতামই না। কত্থক, ভারতনাট্যম, কত রকম, মণিপুরি, কুচিপুড়ি, আরও কত রকম, না আমি জানি না। এই নৃত্যের প্রধান ভঙ্গি হল চৌকা অর্থাৎ পুরুষালী ভঙ্গি এবং ত্রিভঙ্গি অর্থাৎ নারী সুলভ ভঙ্গি। এই ঘুঙরু ডান্স একাডেমির আজকে 4র্থ বর্ষের প্রোগ্রাম ছিল, কিন্তু দেখে কোনো দিক দিয়েই মনে হচ্ছিল না যেমন সাজসজ্জা তেমন অ্যারেঞ্জমেন্ট আর তেমন ওদের উপস্থাপনা। ওর নাম পৌলমী। ওকে খুব ছোটবেলা থেকেই আমরা চিনি। এত সুন্দর নাচ করতো, আর এখন ছোট বড় সবাইকে খুব সুন্দরভাবে নাচ শেখাচ্ছে। এবারে দেখাই আজকের অনুষ্ঠানের গেস্টকে, মানে মেইন গেস্ট। ওই যে কোলে দেখতে পাচ্ছ, ওর নাম হলো পোস্ত, পৌলমীর ছেলে। এত কিউট ও, এইটুকু বয়সে স্টেজে উঠে সবার সাথে নাচ করেছে, কোনো রকম কান্নাকাটি বিরক্তি কিচ্ছু নেই। আমি একটু পৌলমীকে এবং পোস্ত সোনাকে এখানে মঞ্চে থাকতে বলবো। উলি বাবা রে, মঞ্চে উঠে একটুও ভয় নেই, কারণ এই বিটসগুলো, এই রিদিমগুলো ওর খুব চেনা চেনা লাগছে। গত বছর ও এই রিদিমগুলো একটু অন্যভাবে শুনেছে। সবচাইতে ভালো লাগে পৌলমীর লড়াকু মানসিকতা দেখে। মানে গত বছর ও তার প্রেগনেন্সির একদম চূড়ান্ত পর্যায়ে থেকেও এখানে মঞ্চে নৃত্য উপস্থাপন করেছিল, আর এবার একদম সরাসরি পোস্ত সোনাকে নিয়ে। তুই আমাদের কোনো ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিস কেন? তোমাকে পছন্দ হয়নি তাই? ওদের প্রোগ্রামই আজকে সকাল থেকে দেখতে যাওয়ার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম। পৌলমী আর স্মিথ চাকদার অনেকেই ওদেরকে চেনো। আজকে সারাদিনে ঘুরতে যেতে পারলাম না কোথাও ঠিকই, কিন্তু এইখানে এসে সারা দিনের সব কষ্ট দুঃখ চলে গেল। এত সুন্দর কাটালাম আজকে সন্ধ্যেটা। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিল রাকেশ, আর তার সাথে প্রযুক্তাকে সেটা আলাদা করে তোমাদেরকে আর বলতে হবে না আশা করি, অনেকেই জেনে গেছো প্রযুক্তা হলো রাকেশের স্টুডেন্ট। তাছাড়া ওর নিজের একটা কাব্যতৃষা নামে কবিতার ইনস্টিটিউট আছে। চলো এইবারে দেখে নিই অপারেশন সিন্দুর, যেইখানে আমার রাকেশের ঝনকে সবার ভয়েস শুনতে পাবে। আসলে ফুল ফ্যামিলি নেমে পড়েছি এইখানে আমরা। গানটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই একটা বিয়ের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হচ্ছে এখানে। এই পাশে কনে আর ওই দিকে বর। আরে তোমার হলো, ওদিকে গাড়ি চলে আসছে, ট্রেনের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি করো। সমানে 2 দিন ধরে গুছিয়ে যাচ্ছ, আর কত গোছাবে বলো তো? এই তো হয়ে এসছে। আসলে মেয়েদের গোছ গাছ করতে একটু টাইম লাগে, আর তাছাড়া কাশ্মীর যাচ্ছি বলে কথা, কত জামা কাপড় নিতে হবে বলো তো। তা তো ঠিকই। আরে তাড়াতাড়ি চলো, ভূস্বর্গ কাশ্মীর কান্নাকাটি করছে। কেন? কারণ ভূস্বর্গের অপ্সরা যে আমার বাড়িতে রয়েছে এখন আমার চোখের সামনে। আর তুমি হলে সেই ভূস্বর্গের ভূত একটা। বললে আমি ভূত? দেখবে দেখবে, ঘাড়ে চাপো চাপো চাপো। তাড়াতাড়ি করো। ওহো, চলো চলো চলো। মেল ভয়েসটা যে রাকেশের বুঝতে পারছো নিশ্চয়ই, আর ফিমেল ভয়েসটা কিন্তু আমার। এবার শোনো। কাশ্মীর কি খুব সুন্দর? হ্যাঁ বাবা, কাশ্মীর খুব সুন্দর, আর সেই জন্যই কাশ্মীরকে ভূস্বর্গ মানে পৃথিবীর স্বর্গ বলা হয়। বাবা, আমার খুব ভালো লাগছে তুমি যে আমায় কাশ্মীরে নিয়ে যাচ্ছ। মা তাড়াতাড়ি চলো না, আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো, এই চলো চলো। চলো চলো চলো। কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা হয়তো কারোরই অজানা নেই। সেই ঘটনার ওপর ভিত্তি করেই আজকের এই নাটক। এই নাটকটা দেখে তোমরা একেবারে যেন রিয়েল চোখের সামনে দেখতে পারবে সবকিছু। সত্যি কি দারুণ সুন্দর গো কাশ্মীর।
কাশ্মীর সত্যিই এমন সুন্দর, তবে তার চেয়ে সুন্দর তুমি। তার চেয়ে সুন্দর আমাদের সম্পর্ক। বাবা আমার এখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বাবা। এই এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি প্যাহেলগাঁওয়ের সবচাইতে সুন্দর জায়গায়, বৈশ্বরণ ভ্যালি। বাবা বৈশ্বরণ ভ্যালি কি খুব সুন্দর? দারুণ জায়গা, ওখানে গেলে তোমার আর ফিরে আসতে ইচ্ছে করবে না। আর তুমি ফিরে আসবে তো? আমারও তাই, ফিরে আসতে ইচ্ছেই করবে না। মারে, এ তুই কোথায় নিয়ে এলি? এই যে স্বর্গের মতো সুন্দর। বল তুই হিন্দু ইয়া মুসলিম? মানে আমি উতার উতার मैंने तो नंगा करके मारा तो इस खुशी में महफिल हो जाए जरूर जरूर। যদিও পুরো ব্যাপারটাই জানা, কিন্তু দেখে একেবারে গায়ে কাটা দিয়ে দিল। বলি যে আমরা এই জিনিসটা করতে চাই, দাদা পুরো স্ক্রিপ্টটা রেডি করে আর এত সুন্দরভাবে করে বলেই আমি এরকমভাবে ওদের করতে পারি। আমি তো জাস্ট ওদের করিয়েছি, কিন্তু এই মানুষগুলো না থাকলে হতো না। আর প্রযুক্তাও ভয়েস দিয়েছে, তো রাকেশ দা, প্রযুক্তা এরা না থাকলে কোনোভাবেই হতো না। আর তাছাড়া শুধু রাকেশ দা নয়, রাকেশ দার পুচকুটাও এর মধ্যে ভয়েস দিয়েছে, রাকেশ দার ওয়াইফ দিদিও ভয়েস দিয়েছে। তো দারুণ একটা ব্যাপার। নিজেদের এরকম প্রশংসা শুনে কার না ভালো লাগে। কি অবস্থা ভাবো তো, এরপরে ঝনককে আর আমাকে স্টেজেই ডেকে বসলো। তবে ঝনকের জন্য কিন্তু আজকে খুব হাততালি পড়েছে। অবাক হলাম যখন বাচ্চার বয়সটা শুনলাম, হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের বয়সটা শুনলাম। আচ্ছা, এই তো এখন বাচ্চা বউ সবগুলো ফ্যামিলি এখন আমাদের নাটকের ঢুকে গেছে। মোটামুটি এটা দেখে আজকে খুব মজা পেয়েছি। প্রথম কথা, এটা তো উপস্থাপনাটা দারুণ হয়েছেই। তারপরে যখন নিজেদের গলা শুনতে পেয়েছি এত বড় মঞ্চে, তখন যেন আরও খুশি হয়ে গেছি। ঝনক কিন্তু আজকে একটা গিফটও পেয়েছে এখান থেকে, একটা ক্যাডবেরি সেলিব্রেশন। আজ কিন্তু তিনজন মিলে একসাথে সংবর্ধনা পেলাম। এবারে বাড়ি ফিরে যাই ঝনককে নিয়ে। অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু টোটোতে উঠেছে তো কি হয়েছে, হাতের থেকে ক্যাডবেরি সেলিব্রেশনটা কোনোভাবেই আমাকে দেবে না। আর এই যে ঝনকের দিয়াকেও টাটা করে বাড়ি যেতে হচ্ছে বলে মনটা একটু খারাপ। আমরা তিনজনে ভয়েস ওভারের কাজ করেছিলাম ঠিকই, কিন্তু পুরোটা একবারে বসে শোনার টাইম হয়নি। প্রথম থেকে ভেবে রেখেছিলাম যেদিনকে অনুষ্ঠানটা হবে সেদিনকে গিয়ে একেবারে সামনে থেকে অডিও ভিজুয়াল দুটোই প্রত্যক্ষ করব। সেটা করেছি, এত ভালো লাগলো। প্রথম কথা, নিজেদের গলা আছে ওখানে একটা, তো সকাল থেকেই মনে হচ্ছিলো যে কখন গিয়ে শুনবো, কখন গিয়ে দেখবো। আর ওদের অভিনয় এত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছিলো যেন আরেকটু যদি বড়ো হতো ভালো লাগতো, এরকম লাগছিল। কিন্তু যেই জিনিসটা ভালো হয় না সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। দিল কোনটা? বেলুনটা বাবা, আচ্ছা বাবা কি কি আনলো সেটা একটু মাকে দেখিয়ে দাও ঘুরে ঘুরে। বাবা নিয়ে না তো একটা জিনিস দেখে। ওইটা নিয়ে যাও, ঠিক আছে রাখো, রেখে দাও। আচ্ছা আর সকালে কিন্তু খুলবে, ঠিক আছে? আর কি কি আনলো বলো। আর আনলো হলো, আর তারপরে আনলো হলো, দেখাচ্ছি কোনটা আনলো। কোনটা? এই দেখো বাবা কি কোনটা এনেছে। ঠিক মাঝখানে যেটা রয়েছে সেটা এক্স্যাক্টলি। আর কি এনেছে? রাকেশ প্রোগ্রাম থেকে ফিরলেই ঝনক এইভাবেই দেখতে থাকে বাবা কি কি জিনিস নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিস একেবারে হাতে নিয়ে নিয়ে তারপরে একেবারে খুঁটে খুঁটে দেখে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। রাকেশ যখন বাড়ি ফিরেছে তখন বেজে গেছে 11টা। এবার তো গুড নাইট জানাতেই হবে, কালকে আবার তারা আছে সকালবেলা ঘুম থেকে ওঠার। আজকের মতো গুড নাইট, কালকে আবার নতুন ভ্লগে দেখা করব। টাটা।